নমস্কার বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি খুব তাড়াতাড়ি আসতে চলেছি অনেক রকম গল্প নিয়ে। সো আমি চলে এসেছি ফাইনালি তোমাদের সাথে গল্প দিতে। অ্যান্ড এপিসোড 1-এ আমি যে টপিকটায় কথা বলতে চাই সেটা তোমাদের সবার খুব প্রিয় মনে হবে, সেটা আমার মনে হয়, কারণ টপিকটাই এরকম। তো এপিসোড 1-এ টপিক হচ্ছে মা। আমরা প্রত্যেকে জানি যে বাবা আর মা দুই পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ। সো আজকে আমি কথা বলবো মাকে নিয়ে বেশি, যেহেতু টপিকটা মা চুজ করেছি সেই জন্য। তো জীবনে ছোট থেকে বড় হওয়া অবধি জীবনে চলতে গেলে জেদ দেখানো, নানা রকমের রাগ দেখানো, আবদার, আদর, সব কিছু না আমরা মায়ের সঙ্গে বড্ড বেশি কানেক্টেড। যেরকম মাকে জেদও দেখানো যায়, আবার মায়ের কাছেই সব থেকে বেশি বায়নাটা করা যায়। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে কিছু জিনিস শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আমরা কোথাও মানে স্কুল লাইফে বলো, যখন স্কুলে পড়তাম, বা কলেজ লাইফে, বা এখন ক্যারিয়ার লাইফে যখন ফোকাস করি না, তখন তো আমরা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছি, অ্যাডাল্ট যাকে বলে আর কি। তো সেই সময় না, যখন বাড়ি থেকে মায়ের ফোন আসে, তখন আমরা অনেকেই নানান কাজের মাঝখানে থাকার জন্য কেউ কেউ না, আমরা একটু বিরক্ত দেখাই যে মা পরে করছি ফোন, বা একটু পরে কথা বলছি, কেন এখন ফোন করছো, কাজের মাঝখানে আছি। সো আমি তোমাদেরকে কিছু জিনিস সাজেস্ট করতে চাই। লাইক, এই জিনিসগুলো না আমাদের কাজের মাঝখানে থাকার জন্যে, বা কিছু জিনিসে এঙ্গেজ আছি এটার জন্যে রাগ দেখিয়ে বলার জন্যে, এটা আমাদের জন্যে না খুব ইজি। কিন্তু যেই মানুষটা বাড়িতে বসে টেনশন করে বারবার ফোন করছে, তার উপর দিয়ে যে কি যাচ্ছে সেই ভ্যালুটা আমরা বোধহয় প্রত্যেকেই খুব কম বুঝি বাইরে থেকে। আমার ক্যারিয়ার শুরু হয়, আমি একজন আইটি প্রফেশনাল। আমি 2014-এ আমার ক্যারিয়ার শুরু করি। আমার 2014 জুন মাসে জয়েনিং ছিল, এবং সেই দিন থেকে 2021 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ অবধি আমার এমন কোনো দিন যায়নি যেখানে আমার মা আমাকে ফোন করেনি, বা আমি কোনো কনফিউশনের জন্য আমি আমার মাকে ফোন করে জিজ্ঞেস করিনি। সো এই জিনিসগুলো না আমার সাথেও হয়েছে। মা বারবার ফোন করছে এবং আমি রিসিভ করেছি, কখনো করতে পারিনি কাজের মাঝখানে থেকে। কিন্তু কোথাও না কোথাও না আমার মনে হয় দিনের শেষে এসে যে একটুখানি যদি, কাজটা অফকোর্স ইম্পর্ট্যান্ট, কিন্তু আমার মনে হয় ফ্যামিলির থেকে বেশি ইম্পর্ট্যান্ট কিচ্ছু না লাইফে। তো এটাই বলবো যে আমি যে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে চাই, এগুলোর করার কারণ একটাই, যাতে আমার মতন আমার স্যাডনেস সবথেকে বেশি যেগুলোতে হয়েছে, বা আমার স্যাডেস্ট জিনিসগুলোতে যেগুলো আমায় ফেস করতে হয়েছে, সেটা যাতে আর কারোর সাথে করতে না হয়। তাই আমার কোথাও না কোথাও মনে হয়েছে এই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করা দরকার। 2021, আমরা প্রত্যেকে জানি, আমার যখন বিয়ে হয় 2020 জানুয়ারিতে, তার 3 মাসের মধ্যে কোভিড-19 আসে মানে পুরো ওয়ার্ল্ডে স্প্রেড করে সেটা। এবং আমরা প্রত্যেকে জানি ওই সময়টা আমরা প্রত্যেকে কি সাবধানে ছিলাম। এবং আমরা সাবধানে থাকাকালীন বাড়ির মধ্যে, আমার নিজের বাড়ি, আমার শ্বশুর বাড়ি, দুটো বাড়িতেই আমাদের 2020 সালটা না খুব একটা খারাপ যায়নি। মানে প্রথম বছর আমরা বাড়ি থেকে বেরোতে পারিনি ঠিকই, অ্যাজ পার ল বা অ্যাজ পার নিয়ম। তো কিন্তু আমরা বাড়ির মধ্যে নানা রকম এনজয়মেন্ট, ওয়ার্ক ফ্রম হোম করছি, লগ আউট করছি, তারপরে বাড়ির মধ্যে নিজেদেরই ফ্যামিলির মধ্যে হাউস পার্টি করছি। আমরা খুব এনজয় করেছিলাম। নতুন নতুন রান্না করছি, এমনও হয়েছে আমরা অনেক রকম রান্না যেটা কোনোদিনও শুনিনি সেটাও ট্রাই করা হয়ে গেছে ওই সময়টা। ফুচকা পর্যন্ত বাড়িতে তৈরি করছি। সো ওটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অ্যাজ এ নিউ নর্মাল। সো তো ওটা ঠিকই চলছিল সব।
2021-এ আমার ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন হয় 31শে জানুয়ারি 2021, এবং আমরা ফ্যামিলি মেম্বাররা, আত্মীয়স্বজন সবাই প্রচুর হইচই করি, নাচ, গান, খাওয়া-দাওয়া খুব মজা করেছি। কিন্তু আমাদের এই 2 পরিবারের কেউ একবারের জন্যে টেরটুকুও পায়নি যে ওটাই আমাদের লাস্ট সবাই মিলে আনন্দ। আমার অ্যানিভার্সারি কাটলো, তার 2 মাস পর এপ্রিলের এন্ড থেকে আবার সিভিয়ার কোভিড এলো, পুরো ওয়ার্ল্ডে স্প্রেড করলো, এবং সেটা এতটাই সিভিয়ার যে চেনা জনের মধ্যেও স্প্রেড করলো। এবং একদিন পয়লা বৈশাখের পরের দিন আমার মা ফোন করে এবং আমাকে জানায় যে আমার বাবা আর দিদির জ্বর হয়েছে। আমি বরাবরই একটু ফ্যামিলি নিয়ে কনসার্নড বেশি, তো আমি টেনশনে পড়ে যাই। তো সেক্ষেত্রে যখন আমি দেখলাম যে ব্যাপারটা ঠিক লাগছে না, তো আমি বললাম, তোমরা একটা কাজ করো, তোমরা কোভিড টেস্টটা করে নাও, হোক না হোক অ্যাটলিস্ট উই উইল বি সেফ। তো ওরা 3 জন, আমার বাবা, মা, দিদি 3 জনেই কোভিড টেস্ট করালো, এবং সে টেস্টের রিপোর্টে নরমাল, আই মিন নেগেটিভ আসে। সুতরাং আমরা খুব খুশি। ওটা হতে পারে ওয়েদার চেঞ্জেসের জন্য ঠান্ডা লেগেছিল, সো দ্যাটস ওয়াই হয়তো হয়েছিল। কিন্তু যত দিন যাচ্ছিল বাবা আর দিদি ঠিক হয়ে গেছিল, কিন্তু মা সামহাও গলা বসে গেল, বমি হচ্ছে, আরও বেশি উইক হতে লাগলো। আমাদের ঠিক লাগছিল না, তো অক্সিমিটার কিনে আনি, অক্সিজেন লেভেল চেক করতে থাকি। হঠাৎ একদিন অক্সিজেন লেভেল এতটাই লো হয়ে যায়, লোকাল ডক্টরও কিছু করতে পারলো না। তো আমরা ডিসাইড করি মাকে হসপিটালাইজড করাবো। আমার মায়ের না প্রচণ্ড মনের জোর ছিল, মানে এতটাই মনের জোর যে কেউ ছুঁচ ফোটালে হাতে ব্যথা লাগলেও সেটা জোরে ছিচিয়ে বলবে না যে আমার লাগছে। মায়ের এতটাই মনের জোর ছিল। সুতরাং সেই মানুষটাকে না আমি দেখলাম বাড়ি থেকে নিচে সিঁড়ি দিয়ে নামলো, গাড়িতে উঠলো, হসপিটালে নিজে নেবে উঠে চলে গেল, হসপিটালে ঢুকে গেল, বসলো। এটাও না যে স্ট্রেচারে করে নিয়ে যেতে হচ্ছিল। বসে ওখানে দিদিকে বলছিল যে হসপিটালে ভর্তি করাস না, ওরকম কোনো সিরিয়াস কিছু না, আমি ঠিক হয়ে যাব। কিন্তু যেহেতু ডক্টররা টেস্ট অনুযায়ী, রিপোর্ট অনুযায়ী কথা বলে, তো আমাদের তো সেক্ষেত্রে ওরকম হিসেবেই প্রসিড করতে হতো। তো আমরা ডেফিনেটলি ওটার জন্য ওয়েট করছিলাম, এবং সেই প্রসিডিওরটা হতে হতে 1-2 ঘন্টা টাইম লাগে, এবং ডক্টর এসে বলেন যে ওনার দুটো লাংসই পুরো সাদা হয়ে গেছে, তো ওনাকে ভর্তি করাতেই হবে। ইট ইজ আ ট্রু রিস্কি সিচুয়েশন। তো আমরা সেটাই করলাম, আমরা ভর্তি করালাম। বাবা আর দিদি সারাদিন ছিল, যেহেতু আমি ওই বাড়ি, মানে আমার নিজের বাড়ি গিয়েছিলাম, সো বাবা আর দিদি যেহেতু সারাদিন ছিল ওদেরকে পাঠিয়ে দিয়েছিলাম, আর আমার পরে যাওয়ার কথা ছিল। আমি বিকেলে গেলাম, মার সঙ্গে কথা বললাম, এবং বললে বিশ্বাস করবেন না, মানে মা না খুব নর্মাল কথা বলছিল আমার সাথে। এবার আমি জানি না ওটা মনের জোর ছিল সেটার জন্যে, নাকি আমাকে ভয় না পাওয়ানোর জন্যে, মানে কিছু একটা রিজনে মা হয়তো বুঝতে দিতে চায়নি মায়ের কতটা কষ্ট হচ্ছে। কারণ বারবার আমার চোখের সামনে সিস্টার এসে যখন অক্সিজেন লেভেল চেক করছিলেন, উনি বলছিলেন যে আপনার কি বুকে ব্যথা করছে, আপনার কোনো কষ্ট হচ্ছে, যতবার জিজ্ঞেস করছে খুব নর্মালি উত্তর দিচ্ছিল, মানে বুঝতেই দেয়নি যে কোনো সিভিয়ার কিছু বা কিছু। আমি চলে আসি হসপিটাল থেকে। পরের দিন আমার দিদি যায়, এবং দিদি গিয়ে দেখে যে মায়ের কন্ডিশন আরও ডিটোরিয়েট করেছে, এবং ডিটোরিয়েট করার ফলে মাকে আইসিইউতে দিতে হবে। আমি নিজেকে সামলাতে পারছিলাম না, বাট আমি জাস্ট ভগবানকে ডেকে চলছিলাম ওই টাইমটা। 2 দিন কেটে যাওয়ার পরে আমার খুব মন খারাপ করে মায়ের জন্যে। আমি গেছি, মাকে দেখলাম যে
আ শুয়ে আছে, একটু রেস্টলেস ফিল করছে। আমি মাকে জিজ্ঞেস করলাম, "মা তোমার কোনো কষ্ট হচ্ছে?" মা বলল যে, "অ একটুখানি।" মানে আমি বললাম, "কোনো চিন্তা করো না যে ভগবান আছে, সব ঠিক হয়ে যাবে।" মা ঘাড় নাড়িয়েছিল। পাটা ছুঁয়ে নিচে নেমে আসি। কারণ ওই সময় তো টাচ করা অ্যালাউ ছিল না। পাটুকু শুধু ছুঁতে পেরেছিলাম এবং আমি নেমে আসি। নেমে এসে আমি হঠাৎ খুব কান্না পাই আমার। আমি জানি না আমার মনটা কিরকম একটা করছিল। তার ২ দিন পর জানতে পারি যে মা ভেন্টিলেটরে গেছে এবং that was the last conversation with me and my mom যে চিন্তা করো না ঠিক হয়ে যাবে, মা ঘাড় নাড়ল। ওইটা আমাদের লাস্ট কনভারসেশন ছিল। মা যখন ভেন্টিলেটরে যায় আর কোনো কথা বলতে পারেনি, সেন্সলেস ছিল, ৭২ ঘন্টার মধ্যে চলে যায় এবং মায়ের বডি খুব ফুলতে থাকে। কেন সেটা আমি আজও জানি না এবং মায়ের অ্যাকচুয়ালি কী হয়েছিল সেটাও জানি না, কারণ রিপোর্টে কোভিড বেরোয়নি। ডক্টরও বলছে এটা কোভিড না। কিন্তু কী হয়েছিল আজও আমার কাছে আনসার নেই। আমরা সাসপেক্ট করেছিলাম ওটা কোভিড, কিন্তু অ্যাকচুয়ালি কী জানি না। আমি মাকে হারাই এবং সেই দিন আমি জিনিসপত্র ছুঁড়ে ফেলতে আরম্ভ করি। আর যে ট্রমাটাইজ আমি হয়েছিলাম সেদিনকে, আমি কোনোদিনও ভাবতে পারিনি সেই জায়গা থেকে আজকের দিনে দাঁড়িয়ে আমি ২ পায়ে দাঁড়িয়ে আছি, নরমালি কথা বলছি। কারণ আমি মাকে ছাড়া একটা মুহূর্তে থাকতে পারতাম না। সে যতই আমার বিয়ে হয়ে যাক, যতই আমি ফোনে কথা বলি, মা সর্বস্ব ছিল আমার কাছে। হয়তো ভগবানের এটা আরেকটা আশীর্বাদ। সিচুয়েশন ওয়াইজ মানুষকে স্ট্রং করে দেয়। কারণ আমি একটা জিনিস খুব বিশ্বাস করি জানেন তো, জন্ম থেকে না কোনো মানুষ স্ট্রং হতে পারে না। নিজে তৈরি হয়ে কোনো মানুষ স্মার্ট বা স্ট্রং হয়ে আসে না। সিচুয়েশন মানুষকে তৈরি করে দেয়। সো এটাই হয়তো আমার এই সিচুয়েশনের জন্যে আমি এরকম তৈরি হয়ে গেছিলাম এবং খুব ভেঙে পড়ি। পরের দিন আমার মাদার ইন ল আমাকে ফোন করে, আমার আরেক মা, এবং আমাকে ফোন করে বলে যে, সরি ইমোশনাল হয়ে যাচ্ছি যেহেতু টপিকটা এরকম। আমাকে ফোন করে বলে যে, "আমাকে একবারও বললে না?" অ্যাকচুয়ালি উনিও তো বয়স্ক, তো বাড়িতে একা ছিলেন। তাই জন্যে ওনাকে কিছু আমি আর আমার হাসব্যান্ড জানাইনি। আমার হাসব্যান্ড ওখানেই ছিল। আমার মায়ের যতটুকু পাশে থাকার চেষ্টা করেছে, ওই সিচুয়েশনে ছোটাছুটি করেছে। কিন্তু এখানে যেহেতু উনি একা ছিলেন, তাই জন্যে ওনাকে আমরা কিছু জানাইনি। আর আমাকে ফোন করে উনি বলেন যে, "আমাকে একবারও কেন বললে না?" বলে উনি কাঁদতে আরম্ভ করেন। অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা, মানে আমার মাদার ইন ল, খুব আমার মাকে ভালোবাসতেন। বিকজ সামহাউ উনি না নিজের মা ফিল করতেন আমার মাকে। সেটা উনি নিজে বলেছেন আমাকে যে, দেখলেই জড়িয়ে ধরতেন। মানে ওরকম আমার মায়ের নেচারটা না খুব শান্ত, শিষ্ট, নম্র টাইপ অফ ছিল। তো ওরকম দেখেই না আমার মাকে নিজের মায়ের মতন ফিল করতেন। তো আমার মাকে ওইজন্য পুরোপুরি আলাদা রকম ভালোবাসতেন আরকি। তো যাই হোক, আমাকে মেন্টালি সাপোর্ট দিচ্ছিল যে প্রত্যেক সপ্তাহে বাবা আর দিদির সাথে দেখা করে আসবে। ওদের তোমাকে এখন দরকার। মেন্টালি সাপোর্ট যতটুকু দেওয়া যায় আমায় সবাই দিচ্ছিল। আমরা কেউ ভাবিনি যে কিছুদিন পর আমাদের দুটো বাড়িতে আরেকটা ধাক্কা ওয়েট করে আছে। কিছুদিন পর আমার শাশুড়ি হঠাৎ খুব কাশতেন। বরাবরই সিওপিডি কাইন্ড অফ ছিল, কিন্তু ওরকম কিছু আমরা ভাবিনি। ও লোকাল ডক্টর বলল যে, "এখন তো চারিদিকে কোভিড হচ্ছে, একটা এক্স-রে করিয়ে নিন।" বিশ্বাস করবেন না, আমরা একটা মোমেন্টের জন্যে এটা ভেবেছিলাম যে হয়তো কোভিড হতে পারে। কিন্তু যেটা হয়েছে সেটা ধারণাও করতে পারিনি।
এক্স-রে রিপোর্টে একটা নডিউল দেখা যায় এবং সেটা দেখে আমরা সবাই খুব ভয় পেয়ে যাই। কারণ আমার ফাদার ইন ল ক্যান্সারে এক্সপায়ার করেছিলেন আমার হাসব্যান্ড যখন ছোট। সেটা হওয়ার পরে আমরা দেরি না করে আমরা পেট স্ক্যান করাই। ডক্টর পেট স্ক্যান রেকমেন্ড করেন। পেট স্ক্যান মানে হচ্ছে, হয়তো অনেকে জানবেন, আ শরীরে যেকোনো সেল যখন অ্যাক্টিভ হয়, বিশেষ করে ক্যান্সার সেল যখন অ্যাক্টিভ হয়, তখন ইমেজের থ্রু দিয়ে পেট স্ক্যানের মাধ্যমে সেটা ডিটেক্ট করে এবং সেই হিসেবে টেস্টটা হয়। তো আমরা সেটা করাই এবং রিপোর্টের অপেক্ষা করাই। রিপোর্টটা ৪-৫ দিন আসতে লাগে। ৪-৫ দিন ওয়েট করার পর দেখা যায় যে রিপোর্টে বায়োপসি রেকমেন্ডেড লেখা আছে। তো তখন অলরেডি আমি আর আমার হাসব্যান্ড যা বোঝার বুঝে গেছি, কিন্তু স্টিল যেহেতু টেস্টের রিপোর্ট অনুযায়ী তো আমাদের ওয়েট করতেই হবে। তো আমরা ওয়েট করি এবং ওয়েট করার পর যখন বায়োপসির রিপোর্ট আসে, সেখানে ধরা পড়ে আমার মাদার ইন লয়ের লাংসে লেফট লোয়ার লেবোটমি হয়েছে, যেটাকে বলে লাংসের লেফট সাইডে ক্যান্সার হয়েছে নিচের দিকে। এবং সেটা জানার পরে আমি শুনেছিলাম বোম্বেতে খুব ভালো ট্রিটমেন্ট হয়, অনেকে ভালো হয়ে ফিরে এসেছে। সো আমি কোনো দিকে না তাকিয়ে সোজা বোম্বে নিয়ে যাই এবং বোম্বেতে যখন নিয়ে যাই, একটা ডক্টর বলেন, যে সিনিয়র ডক্টর ওখানকার আর কি, বলেন যে ওনার কত সেন্টিমিটার একটা নডিউল আছে, যেটা আমরা কেটে বাদ দিয়ে দেবো, সো উনি ভালো হয়ে যাবেন। সো আমাদের শুনে সেটা একটু হলেও খুব ভালো লেগেছিল। জাস্ট একটা দুটো কলকাতায় এসে কিমোথেরাপি নিতে হবে। এবার কলকাতায় আমাদের রেফার করে একটা প্রাইভেট হসপিটালে, যেখানে ওখানকার ডক্টরই রয়েছেন আর কি। সো আমরা ভালোই হলো, বিকজ প্রত্যেক সময় তো আমরা বোম্বেতে ট্রাভেল করতে পারবো না। তো সেই জন্যে আমরা এখানে করাই অ্যান্ড ট্রিটমেন্ট শুরু করাই, কিমোথেরাপি করিয়ে নিয়ে আবার আমরা মুম্বাই ফিরে যাই। মুম্বাইতে আমরা অপারেশনের জন্য প্রসিড করি। ওখানে বলছে যে অপারেশন করতেই হবে, কারণ কিমোথেরাপি খুব একটা কাজে হয়নি। সো ওটার জন্য অপারেশন করতেই হবে। অপারেশনের টাইমটা, প্রি অ্যান্ড পোস্ট যা যা চলেছে, আপস অ্যান্ড ডাউনস, যেই মানুষটা না কিছুদিন আগে আমাকে বলেছিল যে তোমার এখন মেন্টালি সাপোর্ট দরকার, তুমি তোমার বাবা আর দিদির সাথে দেখা করে আসবে এভরি উইকে গিয়ে, সেই মানুষটা নিজেই তখন অসহায় হয়ে গেল, নিজেই অসুস্থ হয়ে গেল। তো আমি তো আমার মায়ের জন্য কাঁদার সময়টুকুও পাইনি। তো আমরা দুজনেই আইটি প্রফেশনাল, আমি আর আমার হাজব্যান্ড। তো মুম্বাইতে হসপিটালাইজড হয় যখন আমার মাদার ইন ল, তো একজনকে থাকতে হতো সব সময়। তো ইনজেকশন ছাড়া সারাক্ষণ অনেক কিছু মনিটর করে খাওয়ানো, এগুলো করতে হতো। তো আমার হাজব্যান্ড নাইট শিফট ছিল আর আমার ডে শিফট ছিল। তো দিনে আমি কাজ করতে করতে হসপিটালে থাকতাম ওনার পাশে, আর রাতে আমার হাজব্যান্ড থাকতো। যখন দিনের বেলা আমি থাকতাম, আমি তারপরে যখন দিনের শেষে হাজব্যান্ড আসতো, আমি চলে আসতাম হোটেলে। ওই হোটেলের মধ্যে না আমি দেওয়ালের দিকে তাকিয়ে খুব জোরে হাউ হাউ করে কাঁদতাম রোজ, আর বলতাম একবার মা এসে বলুক যে বাবু আমি তোর পাশে আছি। কিন্তু বললে বিশ্বাস করবেন না, এটা আমি ফিল করতাম যে সত্যি মা আছে। কারণ আমি না খুব বড়, মানে ছোট থেকেই না খুব আদরে বড় হয়েছি এবং জলটাও সবসময় না নিজে নিয়ে খেতাম না, খুব প্যাম্পার্ড হয়ে বড় হয়েছি আমি। আমি কিচ্ছু করতে জানতাম না, কিচ্ছু করতে পারতাম না, নাথিং। তো ওই সিচুয়েশন না, আমার না কোনো উপায় ছিল না। যে মেয়েটা হসপিটাল ভয় পেত, অ্যাম্বুলেন্স দেখলে ভয় পেত, যে নিজের মায়ের জন্যে নিজের মাকে ভেন্টিলেটরে থাকা অবস্থায় দেখতে পারবে না ভয়তে, সেই মেয়েটাকে আজকে নিজের মাদার ইন লয়ের জন্যে ওগুলো ফেস করতে হচ্ছে যখন, এটা কিন্তু না মেয়েটা নিজে করছে না, এটা কারোর আশীর্বাদ ছাড়া সম্ভব না।
তো আমি এটা ফিল করতাম কোথাও না কোথাও আমার মা আমাকে এগুলো করিয়ে দিচ্ছে। কারণ এই জিনিসগুলো না কাউকে কষ্ট পেতে দেখা, কেউ কষ্ট পাওয়াটা তো একটা ডিফারেন্ট জিনিস। তার তো কষ্টই। কিন্তু কাউকে কষ্ট পেতে দেখা এবং সেগুলো ফেস করা, হসপিটালের নানান রোগী দেখা, যে হসপিটাল ভয় পেত, যে কোনোদিনও এসব ব্যাপার ডিল করতো না, তার জন্য এটা কতটা টাফ, কতটা ডিফিকাল্ট, এটা একমাত্র সে বোঝে যে এগুলো ফেস করে। এবং আমি তার আগে ভাবতাম যারা করে তারা বোধহয় খুব সাহসী, তারা বোধহয় খুব স্ট্রং। কিন্তু বিশ্বাস করুন, একটা মানুষ না কোনো দিন স্ট্রং তৈরি হয়ে আসে না। কেউ কখনো এগুলো ফেস করতে চায় না, কেউ হসপিটাল যেতে চায় না, কিন্তু মানুষ সিচুয়েশন পড়ে এগুলো ফেস করে। সেদিন আমারও কোনো উপায় ছিল না, আমাকে থাকতেই হতো হসপিটালে, আমাকে ফেস করতেই হতো, কারণ একজন অসহায় পেশেন্ট হয়ে বেডে শুয়েছিল, কবে ঠিক হব সেই আশায়। আর আমার হাজবেন্ডেরও কাউকে দরকার ছিল। তো আমার মায়ের আশীর্বাদ ছাড়া না এটা সম্ভব হতো না। তারপরে আমরা আমাদের মাদার ইন লকে আমি অপারেশন করাই। তারপরে আপস অ্যান্ড ডাউনস, কলকাতায় আসা, বারবার হসপিটালাইজড, না গলা চেঞ্জ হয়ে যাওয়া, সাইড এফেক্টস অ্যান্ড নাকে নল ঢুকিয়ে খাওয়ানো, জল খেতে না পারা, কষ্ট পাওয়া, স্ট্রাগল করা, অক্সিজেন চলে যাওয়া, অ্যাম্বুলেন্সে করে ভর্তি করাতে নিয়ে যাওয়া, এমার্জেন্সি, ব্ল্যাক ভমিটিং, কত কিছু যে দেখতে হয়েছে না। এগুলো দেখার পরেও আনফর্চুনেটলি আমরা কোনোভাবে তাকে বাঁচাতে পারিনি। 3 বছর ফাইট করেছে। ফেব্রুয়ারি 2024-এ আমার মাদার ইন ল চলে যায়। এবং আমাদের দুটো বাড়িতেই না মা ছাড়া কিরকম লাগে সেটা না কেউ না দেখলে বিশ্বাস করবেন না। আমার নিজের বাড়িতে, মানে ওই বাড়িতে আমার দিদি আছে, কোনো গেস্ট এলে যেগুলো মা হ্যান্ডেল করে নিত, কোনো ডিসিশন নেওয়ার থাকলে বাড়ির ব্যাপারে যেগুলো মা হ্যান্ডেল করে নিত, সেগুলো আজকে কাজ করতে করতে দিদিকে হ্যান্ডেল করতে হয়। এবং দিদি প্রত্যেকটা মুহূর্তে বুঝতে পারে যে এটা কতটা ডিফিকাল্ট আর কতটা টাফ। হ্যাঁ, ওয়ার্কিং ওমেনরাও আজকে অনেক কিছু হয় জানি, কিন্তু অনেক কিছু করে জানি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম মারা যতটা পার্টিকুলারভাবে সব কিছু সুন্দর ইজিভাবে হ্যান্ডেল করে নিত না, সেটা আমরা যতই চেষ্টা করি না কেন সেটা অসম্ভব হয়। সুতরাং আমাদের বাড়ির না ওই বাড়ির গাছও মরে যায় যখন আমার মা চলে যায়, কারণ মা ওইভাবেই টেক কেয়ার করতো। এবং এখন এই বাড়িতে আমার মাদার ইন ল চলে যাওয়ার পরে বাড়িটা না আর বাড়ি নেই। মা ছাড়া যে কতটা জিনিসটা ফাঁকা সেটা, এটা সবাই বোঝে আমি জানি, বাট এটাই বলবো যে যারা এখনো মায়ের ফোন পাও, মায়ের সাথে কথা বলার সুযোগ পাও, মাকে ভালোবাসার সুযোগ পাও, মাকে খুশি রাখার সুযোগ পাও, তাদেরকে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করছি, প্লিজ এই সুযোগটা না প্লিজ নিও। এবং এই সুযোগটা এত সুন্দরভাবে নিও যাতে এটার মাহাত্ম্য থাকে। মানে ধরো তোমার মা তোমার জন্য টেনশন করে বারবার ফোন করছে, তো তুমি একটু ভালো করে ফোন করে ভালো করে কথা বলে তাকে বুঝিয়ে দাও। একদম মিষ্টিভাবে কথা বলে বোঝাও যে মা একটু ব্যস্ত আছি, তো আমি তোমাকে ফ্রি হলে সবার আগে তোমাকে ফোনটা করব। বা ধরো তোমার উইকেন্ডে দুটো ছুটি আছে, একটা ছুটি তুমি তোমার নিজের প্ল্যান করতে চাও, আর একটা ছুটির দিন তুমি তোমার মাকে নিয়ে বেরোলে, কিচ্ছু না, জাস্ট ওইটুকুতেই ওরা খুব খুশি। আর এটা আমি মনে করি খুব একটা বড় কিছু না। এই ছোট ছোট জিনিসগুলো সারা জীবনে তোমার আফসোস হবে না যে তুমি তোমার মাকে খুশি করোনি। আমি অনেক চেষ্টা করেছি, বাট স্টিল আমি খুব তাড়াতাড়ি আমার মাকে হারিয়েছি।
দেখো, পৃথিবীতে আমাদের আসতে হয়েছে মানে যেতেও হবে সবাইকে একদিন, কিন্তু সেটা খুব তাড়াতাড়ি যাতে না হয়ে যায় বা কোনো রকম আফসোস না থাকে, সেই জন্যে এই কথাগুলো বলা। আজকে যারা বারবার মায়ের ফোন পাচ্ছ, বিশ্বাস করো তোমরা জানো না তোমরা কতটা ব্লেসড অ্যান্ড লাকি। তাই এটাই বলবো, এটাকে আশীর্বাদ হিসেবে অ্যাকসেপ্ট করো অ্যান্ড প্লিজ এটার মাহাত্ম্য রেখো। প্লিজ ভালো থেকো তোমরা সবাই। আমি আশা করব আমার ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। আর মারা আমাদের জন্যে খুব স্যাক্রিফাইস করে, বিশ্বাস করো অনেক না বলা কথা মাদের মনে থেকে যায়। আমার মা যখন আমাদের ছোটোবেলা থেকে মানুষ করে, আমার মাকে না ছোট থেকে বড় হতে হতে আমি কোনোদিনও নিজের জন্যে কিছু চাইতে দেখিনি আমার মাকে। এবং আমার বাবা মা দুজনেই কোনোদিনও না কিছু চাইতে আমি দেখিনি। কিন্তু যেই সময় আমার মায়ের নিজের জন্যে ভাবার কথা, নিজের জন্যে খুশি হওয়ার কথা, তখনই মা চলে গেল। মাকে লাইফে আমি নিজের জন্যে কখনো ভাবতে দেখিনি। তাই একটা জিনিস মনে রাখবে, মাদের কাছে না তার সন্তানই সব, তাদের থেকে বড় কিচ্ছু হয় না। তাই এই মাহাত্ম্যটা রেখো প্লিজ, যাতে তোমাদেরই ভবিষ্যতে মনে হয় যে তুমি মাকে একটু হলেও খুশি করতে পেরেছো। দেখবে কোনো দিন আফসোস হবে না। হ্যাঁ, এটা হবে, সারা জীবন তো মা বাবারা থাকে না, তো সেই সময় কষ্ট হবে ঠিকই, কিন্তু যাতে এমন কোনো কষ্ট না হয় যেটার জন্যে আফসোস করতে হয়। তাই প্লিজ তোমরা তোমাদের মাকে ভালোবেসো, আদরে রেখো, যত্নে রেখো। আর যারা বাইরে থাকো কাজের সূত্রে, তারা ফোন করে যখনই ফ্রি হবে মাকে ফোন করে খোঁজ নিও। আজকে আমার মায়ের ফোন পাই না, কষ্ট হয়, বুকে কষ্ট হয়, বুকে কষ্টটা জমিয়ে রাখি, ফিল করি যে কথা বলছে, আমার কথা শুনছে। আজকে আমার শাশুড়ির ফোন পাই না, আমরা বেরোলে একটু রাত হলেই চিন্তা করতো আর কত দেরি আর কত দেরি, এরকম ফোন আসতো আর ফোন করতো। ওই ফোনটাও আজকে আর পাই না। আজকে দুজনের কারোর ফোন পাই না, কষ্ট হয়, বাট কি করব, নিরুপায়। তাই চেষ্টা করি এটা প্রার্থনা করার, যাতে ওরা যেখানেই থাকুক ভালো থাকুক। তোমাদের সাথে আমার লাইফের এই এক্সপিরিয়েন্স শেয়ার করার কারণ একটাই, তোমরা তোমরা কোনোভাবে যাতে তোমাদের কোনো কাজে, কোনো ভালো জিনিসে এটাকে কাজে লাগিও। মানে তোমাদের লাইফের সাথে কোনোভাবে যদি এটা কোনোভাবে ভালোভাবে কাজে লাগে, তো সেটা লাগিও। তাই জন্যে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করা। খুব ভালো থেকো সবাই, ধন্যবাদ।